আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশে কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার। আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ দিব না। হাদি বলেছিল যে এই জুলাই আন্দোলনকে শেষ করে দিয়েছে এই এনসিপি এবং জামাত। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। দেশের অভ্যন্তরে যখন নির্বাচন নিয়ে টান টান উত্তেজনা, ঠিক সেই মুহূর্তে রাজনীতির আকাশে শকুন রাত ডানা মেলতে শুরু করেছে। সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে এক ভয়ঙ্কর মেটিকুলাস ডিজাইন। প্রশ্ন হল, এই নীল নকশার আসল রূপকার কারা? পর্দার আড়ালে থাকা এই নাটকের গুরুরা আসলে কে? কার স্বার্থে আজ দেশকে ঠেলে দেওয়া হচ্ছে রক্তক্ষয়ী সংঘাত আর গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে? বিস্তারিত সব তথ্য প্রমাণ সহ জানতে চোখ রাখুন ভিডিওতে। প্রিয় দর্শক, চলুন স্মৃতির পাতা উল্টে একটু পেছনে ফিরে যাই। অগস্ট পরবর্তী সেই উত্তাল দিনগুলোতে দেশ যখন নেতৃত্ব শূন্যতার সংকটে, ঠিক তখনই আবির্ভাব ঘটে তথাকথিত সংস্কার বুলি আওড়ানো এক বিশেষ গোষ্ঠীর। কয়েকটি ইসলামী দল এবং কথিত সমন্বয়ক বা এনসিপি তখন সমস্বরে চিৎকার করেছিল, এখনই নির্বাচন নয়। এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। নির্বাচন চাই না, মানি না এবং হতে দেব না বলে আমরা দ্যাট ট্রেনিং কন্টেন্ট কথা প্রকাশ করে দিয়েছি। এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। তুমি নির্বাচন দিও না, আল্লাহ আল্লাহ আল্লাহ। সংস্কারের দোহাই দিয়ে তারা মূলত গণতন্ত্রকেই জিম্মি করতে চেয়েছিল। কিন্তু সংস্কারের আড়ালে কি চলেছিল তখন? শেখ হাসিনাকে স্বৈরাচার তকমা দিয়ে সারা দেশে চালানো হয় এক ধ্বংসাত্মক প্রোপাগান্ডা। আমরা দেখেছি পুলিশের ওপর পৈশাচিক হামলা, আওয়ামী নেতাকর্মীদের বাড়িঘর ভস্মীভূত করা, আর জনমনে চরম ভীতি সঞ্চার। এমনকি দিনে দুপুরে মা বোনের ইজ্জত লুণ্ঠনের মতো জঘন্য ঘটনাও ঘটেছে। দেশ যখন এই অরাজকতার অন্ধকারে নিমজ্জিত, সাধারণ মানুষ তখন মুক্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল একটি নির্বাচনের মাধ্যমে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। এই ষড়যন্ত্রকারী গোষ্ঠী কেবল নির্বাচন ঠেকাতেই চায়নি, তারা চেয়েছিল দেশের বৃহত্তর রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে মাইনাস করে একছত্র আধিপত্য বিস্তার করতে। হুমকি দেওয়া হয়েছিল অন্য দলগুলোকেও। আওয়ামী লীগের ছায়া মাড়ালেই বিপদ। এতদিন যা ছিল গুঞ্জন, আজ তা দিবালোকের মতো সত্য। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মামলার সাথে যুক্ত খোদ সাবেক অ্যাটর্নি জেনারেলই বোমা ফাটিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, এই পিটিশনের পেছনে কলকাঠি নেড়েছে জামায়াতে ইসলামী। চলুন নিজের চোখেই দেখে নিন সেই প্রমাণ। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন, তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে। প্রিয় দর্শক, এই সুবিধাবাদী গোষ্ঠী ভেবেছিল ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে রাজপথ দখল করে আজীবন ক্ষমতার মসনদে বসে থাকবে। কিন্তু ইতিহাস সাক্ষী, রাজনীতির চাকা সবসময় এক জায়গায় থেমে থাকে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে রাজনীতির মাঠে সক্রিয় হলেন, ঠিক তখনই দৃশ্যপট পাল্টাতে শুরু করল। বর্তমান অন্তর্বর্তী সরকার এখন বাস্তবতা অনুধাবন করে বিএনপির দিকেই মনোযোগ বাড়াচ্ছে। আর এতেই গাত্রদাহ শুরু হয়েছে সেই তথাকথিত সমন্বয়কদের, যার সুস্পষ্ট প্রমাণ মিলবে হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্যে। তাদের সে আচরণ, যে স্থাবকের যে আচরণ, একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ, সেটা আমাদেরকে আহত করছে। এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। ক্ষমতার মোহ যখন ভঙ্গ হতে চলেছে, তখনই এরা আবার ফণা তুলেছে। নতুন করে রাজপথ দখলের হুমকি আর নির্বাচন বানচালের ঘোষণা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে সেই পুরানো পাকিস্তানি প্রেতাত্মাদের হাত রয়েছে? প্রশ্ন আজ প্রতিটি বিবেকবান মানুষের কাছে। একটি উন্নয়নশীল রাষ্ট্রকে ধ্বংস করা, প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করা এবং প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার এই যে মহোৎসব, তা কি প্রমাণ করে না যে রাজাকার তকমাটি আসলে অমূলক ছিল না? দেশের এই ক্রান্তিলগ্নে নির্বাচন নাকি অরাজকতা, কোন পথে যাবে বাংলাদেশ? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। রাজনীতির ভেতরের খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা কানেক্টের সাথেই থাকুন। ধন্যবাদ।